নমস্কার, পোস্টেতে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়। সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা রাজ্য রাজনীতিতে রীতিমতন তোলপাড় করে দিয়েছে। কি করে একজন টিএমসিপি ছাত্র নেতার এতটা ক্ষমতা হয়, এতটা প্রভাবশালী হতে পারেন, আর তার মাথার উপর কার হাত রয়েছে, এই নিয়েই এখন সবথেকে বড় আলোচনা। এই মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে সব মিলিয়ে প্রায় 11টি মামলা রয়েছে এবং তার মধ্যে বেশ কয়েকবার জামিন অযোগ্য ধারায় তাকে ধরাও হয়েছে। কিন্তু রীতিমতন সমস্ত কিছু থেকে বেরিয়ে তিনি তার দাদাগিরি এই সাউথ ক্যালকাটা ল কলেজে রীতিমতন তিনি সেটা করতেন। ইভেন 2017 সালে তৎকালীন অধ্যক্ষ সাউথ ক্যালকাটা ল কলেজে তাকে 5 বছরের জন্য সাসপেন্ড করেছিলেন। কিন্তু তারপরেও ফিরে এসে তার দাদাগিরি কিন্তু এতটুকু থামেনি। আর সেটা যদি প্রথমেই ছাত্র সংগঠন, তৃণমূলের ছাত্র সংগঠন বা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব নজর দিত, তাহলে হয়তো যে মেয়েটি, অর্থাৎ যে মেয়েটি সাউথ ক্যালকাটা ল কলেজে আইন পড়ার জন্য ভর্তি হয়েছিলেন, তার সঙ্গে এই ভয়ঙ্কর অভিজ্ঞতা তাকে সম্মুখীন হতে হতো না। কিন্তু এখন চোর পালালে বুদ্ধি বাড়ে। এখন সমস্ত কিছু ঘুরে ফিরে সেই মনোজিৎ মিশ্রকে নিয়ে কেন এতদিন ছিলেন, কেন তাকে আগেই দল সাসপেন্ড করেনি, দল থেকে বহিষ্কার করেনি, এইসব আলোচনা হচ্ছে। বিরোধীরা রীতিমতন মাঠে নেমে পড়েছেন। বিভিন্ন দিক থেকে বিভিন্ন প্রশ্ন আসছে যে আমরা আরজি করের ঘটনা আমরা মনে করিয়ে দিচ্ছি যে গত বছর আগস্ট মাসে একটা মেডিকেল কলেজে তিলোত্তমা তরুণী, চিকিৎসক তরুণীর ধর্ষণ খুনে গোটা সমাজ জেগে উঠেছিল, নাগরিক সমাজ পথে নেমেছিল। আর ঠিক 10 মাস পর আজ সাউথ ক্যালকাটা ল কলেজে একটি ছাত্রীর এইভাবে গণধর্ষণের শিকার হতে হলো। ফলে প্রশ্ন জাগছে যে কেন এখনও উচ্চশিক্ষা দপ্তর ছাত্র সংসদ নির্বাচন করতে পারছে না। গতকাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, নিশ্চয়ই সেটা আপনারা সবাই জানেন যে কী পদক্ষেপ করেছেন, যে যতক্ষণ না নির্বাচন হবে, ছাত্র সংসদ নির্বাচন হবে, সমস্ত ইউনিয়ন রুমগুলো বন্ধ। কারণ এই ইউনিয়ন রুমগুলি সমস্ত অসামাজিক কাজকর্মের আখড়া ছিল, যেখানে মনোজিৎ মিশ্রদের মতন দাদারা তাদের দাদাগিরি করত। মেয়েদের শ্লীলতাহানি হতো, অত্যাচার হতো, কেউ প্রতিরোধ করলে, সরব হলে তার বিরুদ্ধে হেনস্থা হতো, এইসবগুলো অভিজ্ঞতা আছে। এই দলের মধ্যেই যখন এত বিষয় সামনে উঠে আসছে, তাহলে কেন এই মনোজিৎ মিশ্রদের মতন দাদাদের থামানো হয়নি? এবং আমরা জানি বিভিন্ন কলেজে এরকম মনোজিৎ মিশ্রের মতন অনেক দাদা আছে। কে বলছেন জানেন? দলেরই খোদ একজন নেত্রী, টিএমসিপি নেত্রী রাজন্না হালদার। যদিও এই মুহূর্তে তিনি সাসপেন্ড, যার উত্থান উল্কার মতন একটা সময় হয়েছিল। আমরা জানি 2023-এর 21শে জুলাইয়ে মঞ্চে আমরা দেখেছিলাম সেই রাজন্নাকে। সেই রাজন্না এখন এমন একটা কথা বলছেন যে কলেজে কলেজে মনোজিতের মতন এরকম অনেক দাদা আছে। যদি সাবধান না হয় তাহলে সাউথ ক্যালকাটার ঘটনা কলেজের মতন আরও অনেক ঘটনা ঘটে যাবে। সুতরাং রাজন্না যে কথা আজ বলছেন সেটা হয়তো তিনি আগেও বলতে পারতেন, কিন্তু এখন তিনি বলার পর মনে হচ্ছে দলের মধ্যেই যদি এরকম বিষয় থাকে তাহলে এতদিন কেন দল ব্যবস্থা নেয়নি। শুধু তাই নয়, রাজন্না সরব হয়েছিল বলে তার অশ্লীল ছবি এআই করে ছাত্র নেতাদের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছিল, সেখানেও নাম রয়েছে মনোজিতের। কতটা ভয়ানক সেই বিষয়। তো শুরুতেই আমরা অনুষ্ঠান শুরু করার আগে রাজন্না হালদার, তাকে নিয়ে আমাদের একটা প্রতিবেদন শুরুতেই দেখে নেব। কি বলছেন রাজন্না? বছর 2 আগেও তৃণমূল ছাত্র পরিষদের সব থেকে উজ্জ্বল মুখ ছিলেন রাজন্না হালদার। 21শে জুলাইয়ের মঞ্চে তাকে ভাষণ রাখার অনুমতি দিয়েছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। 2 বছর পরে পুরো ছবিটা পাল্টে গিয়েছে। আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের পর মুখ খুলেছিলেন, তারপরে একটি ছবিও বানিয়েছিলেন। সেই ছবি মুক্তি তো পায়নি, বরং সাসপেন্ড হতে হয়েছে রাজন্না এবং তার স্বামীকে। আর 21শে জুলাইয়ের মুখে তৃণমূল সম্পর্কে কি উপলব্ধি সেদিনের সেই তরুণীর। আজকে দাঁড়িয়ে আমি এটা বলছি
কারণ আজকে এই প্রসঙ্গটা উঠেছে দাদা কালচারের, তাই আমি বলছি এরকম অনেক দাদা রয়েছে, সেই দাদাদেরকে আমি দলের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমি দলের কাছে হাত জোর করে সুপ্রিমোদের কাছে অনুরোধ করছি, এই দাদাদের চিহ্নিত করে শুদ্ধিকরণ করার সময় এসে গেছে। এবং এই দাদাদের যদি আমরা এই মুহূর্তে চিহ্নিত করে শুদ্ধিকরণ না করতে পারি, আমরা জানি না ভবিষ্যতে এরকম আরো কতগুলো সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা আমাদের দেখতে হতে পারে। মনোজিৎ এবং এরকম দাদাদের জন্য ভুগতে হচ্ছে রাজন্যাকেও। এআই দিয়ে তার নগ্ন ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন মহলে, তবুও ভোকাল হতে পারেননি রাজন্যা। সে কি এই দাদাদের ভয়ে? সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি এটাই তুলে ধরেছি যে আমার সঙ্গে এই মনোজিৎ মিশ্রের মতোই দাদারা, কিছু দাদা আমার এআই করা নুড ছবি তারা নিজেরা বানাতে পারে, বা তারা সেই এআই করা নুড ছবি তাদের জুনিয়র ভাইদেরকে ডেকে 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 দেখাতো। আর সব থেকে দুঃখের বিষয়, এই জুনিয়র ভাইরাই পরবর্তী ক্ষেত্রে প্রান্তিককে এসে বলে এবং প্রান্তিক আমাকে বলে। তা আমি এইটাই বোঝাতে চাইছি যে এই যে এআই করা নুড ছবি, এটা তো তার সহকর্মীর যোগ্যতাকে ঢেকে দেওয়ার মনোভাব না। আমি জানি আমার সঙ্গে কি ঘটেছিল এবং আমি কতটা নিজের সঙ্গে নিজের লড়াইতে ছিলাম। আমি বললাম না, আমি এই আমার সহকর্মীর লিঙ্গ বৈষম্য ভাবনা বা নারী বিদ্বেষী ভাবনার কাছে হেরে গেছি, পরাজিত হয়েছিলাম এবং তাদের সেই ভাবনাকে ছাপিয়ে যেতে পারিনি। তাই হয়তো আমি সেই সময় ভোকাল হতে পারিনি, কিন্তু অন্য কারোর সঙ্গে হলে নিশ্চয়ই ভোকাল হতাম। সেটা আমি আগেও হয়েছি, আমি যাদবপুরের ক্ষেত্রেও হয়েছি, আরজিকরের ক্ষেত্রেও হয়েছি, এই ক্ষেত্রেও হয়েছি। আমার সঙ্গে হয়েছে বলে কোথাও না কোথাও গিয়ে আমার সেই মুহূর্তে একটা ভীষণ খারাপ লাগার জায়গা, ভীষণ অপমানের জায়গা ছিল, যে কারণে হয়তো সেই মুহূর্তে সেই পরিমাণ ভোকাল হতে পারিনি। আজকে দাঁড়িয়ে আমি এটা বলছি কারণ আজকে এই প্রসঙ্গটা উঠেছে দাদা কালচারের, তাই আমি বলছি এরকম অনেক দাদা রয়েছে, সেই দাদাদেরকে আমি দলের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমি দলের কাছে হাত জোর করে সুপ্রিমোদের কাছে অনুরোধ করছি, এই দাদাদের চিহ্নিত করে শুদ্ধিকরণ করার সময় এসে গেছে। এবং এই দাদাদের যদি আমরা এই মুহূর্তে চিহ্নিত করে শুদ্ধিকরণ না করতে পারি, আমরা জানি না ভবিষ্যতে এরকম আরো কতগুলো সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা আমাদের দেখতে হতে পারে। তৃণমূল তো এরকমই, তারপরেও কেন এই দলে পড়ে রয়েছেন? এই দলের মুখ্যমন্ত্রী ধর্ষিতার রেট বেঁধে দেন। অগ্নিমিত্রা পালের কথায় কি রাজন্যাকে দল ছাড়ার বার্তা? রাজন্যাকে বুঝতে হবে যে রাজন্যা কোন দলের কর্মী, যে দল এবং যে মুখ্যমন্ত্রী ধর্ষকদের আশ্রয় দেয় আর ধর্ষিতাদের রেট বাঁধে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী আপনি রেট বেঁধেছেন, আপনি ধর্ষিতাদের শাস্তির ব্যবস্থা করেননি, আপনি অর্ধেক রেপের এই রেট আর পুরো রেপের ওই রেট বলেছেন। সুতরাং এটাই হবার কথা। সাসপেন্ডেড টিএমসিপি নেত্রী অভিযোগ করেছেন মনোজিতের মতো অনেকে দাদা রয়েছে দলে। সাউথ ক্যালকাটা ল কলেজের মতো অনেক ঘটনা ঘটতে পারে, সতর্ক করে দিচ্ছেন রাজন্যা। এক ভুক্তভোগী তরুণীর অভিযোগে কি গুরুত্ব দেবে দল? নিয়ম কানুনের প্রতি একটুও শ্রদ্ধাশীল হবে? নিজের ঘর ছাড়াই বাছাই হবে, নাকি জিরো টলারেন্সের আড়ালে সবই ধামাচাপা পড়ে যাবে? আরজিকর অথবা ল কলেজ, আর কত মেয়ের সম্ভ্রমহানি হলে মনোজিতদের চিহ্নিত করার কাজ শুরু হবে? নিউজ টাইম। আজ রাজন্যা মুখ খুলেছেন। আগামী দিন হয়তো রাজন্যার মতন আরও অনেক টিএমসিপি ছাত্র ছাত্রী নেতা নেত্রী তারা হয়তো মুখ খুলবে। আমরা শুরু করবো আজকের এই আলোচনা, তবে তার আগে আমি আলাপ করে দেবো আমাদের সঙ্গে যারা উপস্থিত অতিথি তাদের সঙ্গে। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন সিপিআই-এর মুখপাত্র নেতা রিতেশ বসাক। রিতেশ, আপনাকে স্বাগত। বাইরে থেকে রয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক ভাস্কর সিনহা রায়। ভাস্করদা, আপনাকে স্বাগত। বিজেপির তরফ থেকে রয়েছেন মুখপাত্র রিমা ব্যানার্জি, মাফ করবেন, রিমা আপনাকেও স্বাগত। আমি প্রথম প্রশ্ন ভাস্করদার কাছে রাখবো। ভাস্করদা, প্রত্যেকটি দলেরই যুব সংগঠন থাকে, ছাত্র সংগঠন থাকে, আপনাদের দলেরও আছে। টিএমসিপি ছাত্র সংসদ নির্বাচন অনেক দিন ধরে হয় না। কেন হয় না সেটা আমি জানি না, হয়তো কোনো রকম ইস্যু আছে বা প্রবলেম আছে। কিন্তু আজ যে ইস্যু সামনে এসে গেছে, মনোজিতের মতন একটি ছাত্র, ল পাশ করা প্রাক্তনী, যার কলেজে আর কোনো ভূমিকা থাকার কথা নয়, সে সেই কলেজের তার দাপট, তার দাদাগিরি, তার প্রভাব এতটাই যে সবাই তাকে ভয় করে। সেখানকার গভর্নিং বডির সুপারিশে সে ওখানে অস্থায়ী চাকরি করে। এবং শুধু এই একটি কলেজের কথা বলবো না, এরকম আরও অনেক কলেজ রয়েছে যেখানে কোনো ছাত্র সংসদ নির্বাচন হয়নি, তা সত্ত্বেও এরকম অনেক মনোজিতের মতন দাদারা রয়েছেন যারা কলেজে ছড়ি ঘোরান। তাদের নির্দেশেই কলেজ চলে, ছাত্র সংগঠন চলে।
তাহলে রাজন্যা আজকে যে ইস্যুটা সামনে এনে দিয়েছে, আবারও বলছি, তিনি হয়তো সাসপেন্ডেড, হয়তো এর আগে তিনি হয়তো প্রথম মুখ খোলার সাহস পায়নি। আজকে এই সিচুয়েশনে রাজন্যা হয়তো সবার সামনে এই বিস্ফোরক মন্তব্য করছেন। তো কোথাও মনে হয় না দলের শুদ্ধিকরণটা প্রয়োজন? কারণ আপনাদের দলের নেতারা, নেত্রীরা, দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন দল জিরো টলারেন্সে বিশ্বাসী। সত্যি কি জিরো টলারেন্সে বিশ্বাসী? আজকে যখন রাজন্যায় কথা বলছে, তার উত্তর কি হতে পারে? ভাস্করদা। শুভ সন্ধ্যা। আপনার দীর্ঘ প্রশ্ন শুনলাম, যে যার কথা নিয়ে আপনারা যে অনুষ্ঠানটা শুরু করলেন, আমাদের দলের একজন মহিলা নেত্রী একটি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন। সেই পোস্টটা দিয়ে আপনার এই প্রশ্নের উত্তরটা দিচ্ছি। রাজন্যার যে বক্তব্য বা রাজন্যা যা বললেন, ঠিক তখন কেন তুমি এমন চিৎকার করে না হোক, অন্তত চুপি চুপি দলের সিনিয়র লিডারদের কাছে নালিশ করতে না পারলে যে ছাত্র দাদারা তোমার নুট ছবি বানিয়ে হাতে হাতে ঘোরাচ্ছে? কারণ তখন তুমি তোমার সুপার লিফটে উন্নতি এনজয় করছিলে, ভেবেছিলে তোমার প্রতিবার বিচ্ছুরণে সব শত্রু ছারকার হয়ে যাবে, তাই তো? আজ যখন দেখছো তোমার চারপাশটা অন্ধকার হতাশাময়, তখন তোমার মনে পড়ছে নিজের সম্মানের কথা, নিজের সম্ভ্রমের কথা। সেদিন যা ছিল অন্ধকার, অহংকার, আজ সেটা তোমার কাছে চোখের বালি। রাজকন্যা হতে হলে শুধু সৌন্দর্য মাপকাঠি হয় না, তার অ্যাটিটিউডটাও থাকতে হয়। রাজনীতি সমাজের অঙ্গ, আর সমাজের খারাপ মানুষগুলো প্রতিটি রাজনৈতিক দলে ভাগ করে আছে কম বেশি আনুপাতিক হারে। তাই বলে আমরা কি মেয়েরা রাজনীতি করব না? আলবাত করব, কিন্তু নিজের সম্মান সংগ্রাম রক্ষা করে রাজনীতি করাও একটা আর্ট। আমি রাজনীতিতে উন্নতি বা টিকে থাকার বদ নেতাদের অনৈতিক চাহিদা, লোলুপ দৃষ্টি বা যৌন ইঙ্গিতের কাছে আত্মসমর্পণ করব, না নিজের আত্মসম্মানের মর্যাদা দিয়ে তীব্র প্রতিবাদকে হাতিয়ার করে অমন রাজনৈতিক উন্নতি কাঁথায় আগুন দেব, সেটা নিশ্চয়ই আমরা ভেবে দেখব। এবারে এখানে এটা আপনাকে স্থির করতে হবে। পরে সব হারিয়ে মরা কান্না কেটে লাভ নেই। আমি বিশ্বাস করি এক্ষেত্রে অন স্পট অ্যাকশনে, তাতে যদি আমাকে রাজনীতি ছাড়তেও হয় আমার কিছু আসে যায় না। মেয়ে হিসাবে অ্যাকচুয়াল বেশি সুবিধা কখনো কারোর কাছে আশা করি না, কাউকে সে বিষয়ে প্রশ্ন তোলার সুযোগ দিই। গত 15 বছরে সক্রিয় রাজনীতিতে যেসব লোলুপ দৃষ্টি বা হাত সুযোগ খোঁজে অত্যুৎসাহী হয়েছিল, তারা ততোধিক তীব্র প্রতিক্রিয়ায় তার জ্বালা যন্ত্রণা পেয়ে সাথে সাথে উচ্চ নেতৃত্বের সঙ্গে অভিযোগও ছিল। তারা গুরুত্ব দিল কি না দিল, আমার কথা বিশ্বাস করলো কি করলো না, তার উল্টো আমার রাজনৈতিক কেরিয়ারের ক্ষতি করলো কি করলো না, সেটা কোনোদিনও কিন্তু গায়ে মাখা উচিত নয়। কারণ লিফটে চড়ে রাজনীতি করতে চাইনি বলেই এত কণ্ঠকীর্ণ পিচ্ছিল পথে রাজনীতিতে শিক্ষারণ শুরু। রাজকন্যারা তাদের প্রতিভার আলোকে হঠাৎ প্রাপ্তি কথাটা বিশেষ গুরুত্ব দিতে বলছি, এই প্রাথমিক বোধটা হারিয়ে ফেলেন। আর যখন দেখেন যে চারপাশটা অন্ধকার হয়ে গেছে, তখন হতাশার বহিঃপ্রকাশে যা খুশি বলতে থাকেন, কালের গহ্বরে যার কোনো অস্তিত্ব থাকে না। তাই ওই গুড বাই রাজকন্যা 2-3 দিনে বাজারি মিডিয়ার টিআরপিতে ভেসে থাকবে সিনেমা, নাটক, অভিনয়। আগাম অভিনন্দন। আজ হঠাৎ করে উল্কা গতিতে উত্থানের পরে যে অন্ধকার জায়গা থেকে এই বক্তব্যের জন্য আমি আমাদের মহিলা এক নেত্রী, তার এই ফেসবুক পোস্টটা, মহিলা নেত্রী তার এই ফেসবুক পোস্টটাকে, ঠিক আছে, খুব ভালো। এটা সামাজিক মাধ্যমে এই পোস্ট অনেকেই করতে পারে, তার ব্যক্তিগত মত হতে পারে, কিন্তু আমি দলের তরফ থেকে কোথাও একটা তো জিরো টলারেন্স আপনারা বারবার বলেন, তাহলে সেটা কোথায়? আমি এটাই বলতে চাই। আজকে রাজন্যা যেটা বলছে, রাজন্যা ভয়ে মুখ খুলতে পারেনি। আজকে মনোজিতের মতন, ভাস্করদা মনোজিতের মতন একজন ছাত্র নেতা, যদি তার এতটাই ক্ষমতা হয়। উনি ছাত্র নেতা কে বলেছেন? আপনি এই যে কথাটা বলছেন, যখন তিনি কোনো কুকর্মটি করেছেন, তিনি তার প্রভাব বিস্তার করেছিলেন, কিন্তু তিনি কোনো নেতৃত্বে ছিলেন না, এটা গেল এক। আর কোন নেতা তাকে উদ্বুদ্ধ করেছিল বলে এটা বলা হচ্ছে, আমরা তাহলে এই প্রশাসন তাকে গ্রেফতার করেছে। তাহলে আপনি ওর ব্যাক হিস্ট্রিটা মনে করুন 11টা ব্যাক হিস্ট্রি গুলো মামলা ওর নামে রয়েছে, 2-3 বার তাকে জেলে যেতে হয়েছে, জামিন অযোগ্য ধারা থেকে মামলা করা হয়েছে তার বিরুদ্ধে। কারা করেছে? প্রশাসনে যখন আপনাকে গ্রেফতার করে আপনার কোনো অপকর্মের জন্য, তারপরে আপনি যদি বেল পান, সেই বেলটা প্রশাসন দেয় না, সেটা দেয় আইন, কোর্ট। মানে আপনি বলছেন কলেজের গভর্নেন্স বডি, কলেজের সহ উপাধ্যক্ষ, তারা কেউ দেখতোই না, মানে ওর রাজত্ব চালাতো আর সেটা হয়ে যেত। আজকে দলের ভাবমূর্তি তো সবার আগে খারাপ করছে দলের। কিন্তু এই যে দলের বলছেন যে না, আমি জানি না দলের কি করে বলছেন। একজন প্রাক্তন ছাত্র নেতা, সে গভর্নিং বডির একজন অস্থায়ী কর্মী,
সে দলের অংশ হয়ে গেল, তাহলে পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের যারা, তার থেকে 6 কোটি মানুষ তাহলে পশ্চিমবঙ্গে তাহলে দলের অংশটা থাকে। এবং এখানে কোনো নেতা তাকে কিন্তু উদ্বুদ্ধ করেননি তুমি এগুলো করো। আমি বারবার যে কথাটা বলতে পারছি, আজকে আপনারা যে একজন সাসপেন্ডেড নেত্রীর বক্তব্য দিয়ে শুরু করলেন, তারও এই সময়োচিত প্রতিবাদ, এতদিন ধরে তার উল্কার গতিতে উত্থানের পরে যখন অন্ধকার দিকটা দেখতে পারেন, হয়তো তিনি ভীত ছিলেন, তার মধ্যে ভয় ছিল, ভীত ছিলেন, সেই কারণে তিনি মুখ খুলতে পারেননি। এখন তিনি মুখ খুলেছেন। দেখুন, একজন মহিলা সম্ভ্রম নিয়ে যখন কোনো কেউ খেলা করেন, তার এআই ছবি, অশ্লীল ছবি যদি ছড়ানো হয়, আচ্ছা, তার এআই ছবি অশ্লীল যে ঘুরে বেড়াচ্ছে, এটার কি তথ্য যাচাই করেছে? উনি দাবি করছেন আজকে উনি ওই কলেজের সঙ্গে যুক্ত নন। আজকে তার ছবি কারু কাছে যে দাবি করেছেন, যদি ফরওয়ার্ড করে থাকেন, তিনি এত ভীত হয়ে গেলেন, তিনি সাসপেন্ড হয়ে গেছেন তার অন্য কারণে, তিনি অভিযোগটুকু করতে সাহস পেলেন না। টিভি মিডিয়ার সামনে এই সময় নিজেকে তুলে ধরার, টিআরপি বাড়ানো খেলায় যে নেমেছেন, এটা নিশ্চিতভাবে আপনারা প্রশ্রয় নেবেন। বেশ 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 আমি আবার আসবো ভাস্কর আপনার সঙ্গে। আমি জানি আমি রিমার কাছে যাব, তার আগে ইতিহাসের কাছে জানতে যাবো। রিমা কি আমাদের সঙ্গে আছেন লাইনে? রিমা, আমি এটুকুই জানতে চাইছি আপনার কাছ থেকে যে সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা, আজকে আর নতুন করে আপনাকে ব্রিফ করার কিছু নেই, কিন্তু ঘটনার পরিপ্রেক্ষিতে এমন এমন বিষয়, এমন এমন জিনিস আমাদের সামনে আসছে যেখানে কোর্টকে ইন্টারভেন করতে হচ্ছে, কোর্টকে বলতে হচ্ছে কোথায় অগ্রগতি হয়েছে, কতটা অগ্রগতি হয়েছে তার রিপোর্ট দাও, রাজ্যকে রিপোর্ট দিতে হবে। পাশাপাশি ছাত্র সংসদ নির্বাচন কেন হয়নি এতদিন, এবং নির্বাচন না হওয়ার জন্য এই ইউনিয়ন রুমগুলো কীভাবে ব্যবহার হয়, সমস্ত কিছুতে তাদের একটা নির্দেশ এসছে এবং সমস্ত বন্ধ করে দিয়েছে। এবং আজকে তার উপরে নতুন আপডেট হচ্ছে রাজন্না হালদারের এই বিস্ফোরক মন্তব্য। কোথাও মনে হয় যে যেখানে যে দল বারবার বলে আমরা নারী সুরক্ষা, নারীর সম্ভ্রম নিয়ে আমরা সবসময় ভাবছি, দলের দৃঢ় টলারেন্স, কেউ অপরাধ করলে তাকে শাস্তি দেওয়া হবে, সে তো আমরা দেখতেই পাচ্ছি, সেই অনুব্রত মণ্ডল থেকে শুরু করে আজ এই মনোজিৎ মিশ্র, অর্থাৎ সবাই তার কোথাও না কোথাও একটা টিকি বাধা আছে যে একটা জায়গা পর্যন্ত তার পুরোটাই অ্যাক্সেস করে যাও করে যাও করে যাও। তো আজকে তো তার বড় উদাহরণ সাউথ কলকাতা ল কলেজের এই ছোট্ট মেয়েটি, যেটি পড়াশোনা করতে ওখানে গিয়েছেন, তার এই ভয়ঙ্কর অভিজ্ঞতা। রিমা, নমস্কার। আমি পূর্ববর্তী বক্তার কথাও শুনলাম। প্রথমত আমি দুঃখিত যে দল নিজের ভালোটা বলতে পারে, কিন্তু আত্মসমালোচনা করতে এলে সে তখন নিজেদের লোককে কিভাবে বহিষ্কার করে দেয়। আমি প্রথমে দল নির্বিশেষে একটি মহিলা হয়ে আজকে যদি রাজন্যার কোনো রকম সংবেদনশীল ভিডিও লোকের মাঝখানে ঘোরাঘুরি করছে, তার জন্য আমি সত্যি খারাপ বোধ করছি। কারণ যে দলটি মা, মাটি, মানুষ বলে, একদম মা বলতে তারা কোনোদিনই কোনো মহিলাকে সম্মান করে না। যদি করতো তাহলে এই এই দুর্বিষহ যে ঘটনাটি ঘটেছে তার জন্য অন্তত পক্ষে যুবনেতা অভিষেক ব্যানার্জি বা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অন্তত নিজের বক্তব্যটা রাখতেন। আমি লজ্জিত এটা বলতে যে কলকাতা কেন প্রত্যেকটি কলেজে জোর করে এই তৃণমূল সংগঠন সেখানে তারা চালাচ্ছে, ইউনিয়ন রুম তারা কবজা করেছে, এবং বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে প্রিন্সিপালও পর্যন্ত নেই, ইনচার্জকে ধরে তারা মারছে। শিক্ষার ব্যবস্থা সম্পূর্ণ শেষ। এবং আমি এটা বুঝি না যে কলেজ কর্তৃপক্ষ কিভাবে এটাকে মেনে নিচ্ছে যে সন্ধ্যে 7টা 8টা বেজে যাচ্ছে, তারপরেও এই প্রাক্তন ছাত্রগুলো সেখানে বসছে। এটা একটা পুরো নেক্সাস। কারণ আমি দাবি জানাই যে এটাও দেখা হোক, এই যে অ্যাডমিশন গুলো নেওয়া হচ্ছে, কিভাবে এরকম কম মার্কস পেয়ে এইসব কলেজগুলোতে তারা অ্যাডমিশন পেয়ে যাচ্ছে। যাদের পূর্ববর্তী একটি ক্রিমিনাল রেকর্ড আছে তাদেরকে তারপরেও রাখা হচ্ছে, বছরের পর বছর রাখা হচ্ছে। এবং যদি কোনো যুব দলের কোনো একটা যুব সংগঠন হচ্ছে তার পা, কারণ যুব শক্তি যদি এগিয়ে চলে তার মানে দল এগোচ্ছে, দল জেনারেশন আফটার জেনারেশন এগোচ্ছে। সেই হিসাবেও আমি দুঃখিত যে রাজন্না, যার কথা আজকে আমরা বলছি, তিনি দাঁড়িয়ে থেকে বলতে পারেননি তখন এই সত্যি কথাগুলো, যেটা বলার দরকার ছিল। হয়তো সেটা নিজের দলের যারা সিনিয়র তাদের বলার মতন জায়গা নেই। এই দলটা নিজেদের মধ্যে খাওয়া খাওয়ি করে এমন একটা জায়গায় চলে গেছে যে আমরা কোথাও না কোথাও, আমি নিজে একজন, আমার এখানে যুব সংগঠনকে রিপ্রেজেন্ট করছি ভারতীয় জনতা পার্টিতে, আমরা বলি এটা আমার পরিবার,
আমি দুঃখিত যে দল বলে আমি সাধারণ মানুষের, তারা নিজের কর্মীর হতে পারে না। আজকে একটি ঘটনায় যখন বিবেক জাগরণে রাজন্যা মানুষের সামনে এই কথাটা তুলে ধরছে যে এই মনোজিৎ মিশ্র কিভাবে পরস্পর মহিলাদের সাথে এই খারাপ আচরণ করে চলেছে, তারপরে তার দলের লোকেরা তার থেকে হাতটা তুলে নিয়ে তাকে এরকম একটা নোংরা জায়গায় ঠেলে দেয়। আমি দুঃখিত। শুধু তাই নয়, কসবার ক্ষেত্রে যদি আমি বলি, প্রথমতই প্রশ্ন উঠে আসে রাজ্য সরকারের উপরে যে বছরের পর বছর বারবার ধরে যখন এখানে এই একই লোক এই রকম ভাবে এই দুষ্কৃতিমূলক ঘটনাগুলি চালাচ্ছে, কারণ আমরা দেখেছি সংবাদ মাধ্যমে বহু মহিলারা নিজেরা সাহস করে আজকে এই ঘটনার পরে এগিয়ে এসছে এবং তাদের তিক্ত অভিজ্ঞতা আমাদের মাঝখানে রেখেছে। তারপরেও দাঁড়িয়ে আমরা শুনছি, এটাতে তো আমার মনে হয় যে আমাদের মানবিকতা কোথাও পতন পেয়েছে। যে মহিলা মুখ্যমন্ত্রী বলতেন, তিনি তার পোস্টার ছাপা হলে বলা হতো তিনি নাকি সততার প্রতীক। আজকে দেখুন কোথাও এইসব পোস্টারও লাগানো হয় না। লোকে হাসে, লোকে লজ্জা পায় বলতে, এই তো এনারাই বলেছিলেন চোরের মায়ের বড় গলা। আজকে দেখুন, আজকে আপনার এখানে সংবাদ মাধ্যমে যখন আমরা রয়েছি, এই প্রতিনিধিরা কি বলবেন? চোরের মায়ের বড় গলা। তারা নিজেরা জানে যে তারা অন্যায় করে বসে আছে, তারা জানে যে পুরো টপ টু বটম পুরো টিমটাই করাপ্টেড। এখন ব্যাপারটা কি হয়ে গেছে বলুন তো, শুধু আদি নব্য নয়, এটা একটা রেস হয়ে গেছে যে কে বেশি কামাতে পারবে, কে কম কামাতে পারবে, এবং নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব লেগে গিয়ে কেউ কারোর এরকম ভাবে কোনো মহিলার ক্ষতি করছে, কেউ কখনো কোথাও গিয়ে ছাত্র সংগঠনে, আমি বুঝি না যার ছেলে মেয়ে হয়ে গেছে, বাবা হয়ে গেছে, তার পুরো পরিবার এসে একজন মানে আমি জানি না, মানে আমাদের আগে নির্দিষ্ট করতে হবে আমরা কতটা বললে আমরা যুব নেতা বলতে পারবো। ঠিক না, এখন তো কলেজে এমন অনেক উদাহরণ আছে যে অনেক বয়স হয়ে গেছে তারপরেও সেই কলেজের দায়িত্বে সেই আমি সেটাই বলছি যে তারাও তবু রয়েছে। কেন? কারণ এই কাটমানি কালচার তো শুধু এখানে নয়, এই অ্যাডমিশন র‍্যাকেটটাও তো তার সাথে জড়িত। আসলে দেখুন আসল মাথা যদি ঠিক না হয়, সেই মাথার নিচে যারা আছেন তারাও ঠিক কাজ করবে, এটাও আপনার এই কথা সূত্র ধরে একটা কথা বলি, শুধু মাথা থেকে নয়, আমি বলছি আবার একটি যুব সংগঠন হচ্ছে একটি দলের পা। যদি যুব এগিয়ে চলে, দল সেই দল এগিয়ে চলে। আজকে আপনি বলুন তৃণমূল সংগঠনে যারা যুব নেতৃত্ব, আমরা দেখে এসেছি অভিষেক ব্যানার্জিকে, আমি আসবো ভাস্কর ছোট করে বলুন। আমি আমার শেষ প্রশ্নটা রাখতে চাইছি, আমি তৃণমূলের প্রতিনিধির কাছেই রাখবো। আপনাদের যুব নেতৃত্ব নিজে যাদবপুরের একজন মহিলা নেত্রী। একটু থামুন এক মিনিট, যে আপনি মাথা টাথা বলছেন তো, বেশ একজন করে থামছেন না তো। রিমা আমি আসবো আপনার কাছে, আসবো সময় আছে। হ্যাঁ ভাস্কর বলুন, ছোট করে বলুন, নিতে কাছে যাবো। দেখুন, এই ব্রিজমোহন আর কুলদীপ সিঙ্গার যে দলের মধ্যে আছেন, এবং তারপরে ওই যে কৈলাস বিজয়বর্গী যে দলের মধ্যে এসেছিলেন, এবং তথাগত রায় কথাগুলো যেন উনি নতুন রাজনীতি করছেন, তো মহিলা হিসাবে যেন যে দলের সঙ্গে আছেন, রিপ্রেজেন্টেশন করতে বলছিলেন, এদেরকেও যেন চিনে রাখেন। এরা কিন্তু ধর্ষক হিসাবে লিপিবদ্ধ। ঠিক আছে ভাস্কর, আমি আপনার কথার মানেটা ধরতে পেরেছি। আপনি যে কথা বলছেন অবশ্যই, কিন্তু আমার একটা বক্তব্য আছে, যদি আপনাদের অন্য কোনো দলে এরকম কোনো অভিজ্ঞতা থাকে, তার মানে এই নয় সেই কম্পারিজনটা এখানে এসে যাবে। যেখানে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটা নিন্দা করাটা এইটাই সব থেকে বড় বিষয়। দর্শককে মালা পরানোর সংস্কৃতিটা মনে করে দিলাম। বেশ ঠিক আছে, আসবো দলের মুখ্যমন্ত্রী কোনো রিমা আসবো, আমি আপনার উত্তর নেব। বলেন না যে দলের সাংসদ মহুয়া মিত্র ওপেন সংবাদ মাধ্যমের তিনি তার পছন্দের বিষয়গুলি অতি জঘন্যভাবে মানুষের সামনে রাখেন, যেটা একটি মহিলা হয়ে আমি সামনে। আচ্ছা রিমা আসবো, আপনার উত্তর নেব। এরকম বন্ধু বান্ধবীকে রেপ করে দিয়েছে, সেই দলের থেকে আর কোনো কিছু বক্তব্য রাখার আগে সেটা আমরা জানি, মদন মিত্র কি বলেছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলে, আমি রিতেশ দা কিভাবে ব্যাখ্যা করবে? আজকে রাজন্যা যে কথা বলেছে, হয়তো তিনি সাহস পেয়েছেন বলেই বলেছে। সে সাসপেন্ডেড বলে তার কথা আর কোনো গুরুত্ব নেই, তিনি এখন দলের বাইরে আছেন, তার কথা কোনো গুরুত্ব নেই, এরকম নয়। হয়তো সত্যি কথাটা সত্যিভাবেই বলেছেন। আজকে সেটাকেও চাপিয়ে দাবিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, কারণ মনোজিৎ মিশ্র এমন একটা ক্যারেক্টার এই মুহূর্তে, যাকে নিয়ে আমি দেখছি কিভাবে একটা ছেলে যে আইন পড়তে গিয়ে
সে প্রাক্তনী হয়ে গিয়েও তার দাপট সেই কলেজে কীভাবে রয়েছে, এবং সে গভর্নিং বডির সুপারিশে অস্থায়ী চাকরি পর্যন্ত করছে। তাই আজকে রাজনা যে কথা বলেছে সেটা তো সত্যি কথাই বলেছেন। না দেখো, আমি কলেজে এরকম দাদারা রয়েছে। আমি কোনো মহিলা সংক্রান্ত বিষয় নিয়ে আমি কোনো ভার্সন দেব না, এই কারণে দেব না যে ওই বাংলায় একটা গল্প আছে না, পালে বাঘ পড়বে, তা ওই পালে বাঘ যে পড়ে রোজ বলছে বাঘ আসছে বাঘ আসছে বাঘ আসছে, বাঘ যখন সত্যি সত্যি আসে তখন বোঝা যায় যে বাঘ আসার গল্পটা দিলে কি হয়। তুমি একটা সাধারণ জিনিস বলো, জেএনইউতে একটা আমাদের একটা স্লোগান ছিল, जुल्मी कब तक जुल्म करेगा, सत्ता की हथियारों से चप्पा चप्पा गूंज उठेगा इनक्लाबों की नारों से। জেএনইউর এই স্লোগান, এই ইনক্লাবের যে তার যে জেদ, যে কতদিন আমাদেরকে এরকমভাবে দমিয়ে রাখবে একটা সরকারি অস্ত্র দিয়ে, এই জায়গায় যে জেদ জেএনইউ দেখিয়েছে সেইটাকে ডিস্টর্টেড করলো কোথায়? 21শে জুলাইয়ের মঞ্চে এসে সে ডিস্টর্টেড করলো যে চাপ্পা চাপ্পা গুঞ্জ উঠেগা অভিষেক দা কি নারোসে। এখন বুঝতে পারছে অভিষেক দার নারোতে কি কি চাপ্পা চাপ্পা গুঞ্জ উঠলে তার কি অবস্থা হয়, সেটা এখন সে হাড়ে হাড়ে বুঝতে পারছে। তার জন্য আমি বললাম তো, তার সম্বন্ধে বলার কোনো রকম ইচ্ছে আমার নেই এই মুহূর্তে দাঁড়িয়ে, কেননা আমি চাই যে তার সুস্থতা হোক, কিংবা তিনি তার উপরে যে যে অসুবিধা হচ্ছে সেইগুলোকে। প্রশ্নটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে কারা সেফ, কে সেফ? তুমি দেখো পুলিশ সেফ নয়, পুলিশকে গালাগাল দিচ্ছে, পুলিশ কিছু করতে পারছে না। মন্ত্রী সেফ নয়, সিদ্দিকুল্লাহ চৌধুরী দুদিন আগে এই গেছিল মারধরকে চলে এসছে, বিক্ষোভের মুখে পড়ে মারধরকে চলে এসছে। নেতা সে সেফ নয়, এমনকি তৃণমূলের নেতা সেও সেফ নয়। পঞ্চায়েতে দাঁড়িয়ে তৃণমূলকে মেরেছে, যাকে মারা হয়েছে সে বলছে আমি তৃণমূল করি, আর যে মেরেছে সে বলছে ও তৃণমূল করে। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূলের পুরো মানে সিস্টেমটা যদি আনসেফ থাকে, তাহলে তুমি ভাবছো সাধারণ নাগরিক সেফ থাকবে? সাধারণ নাগরিক সেফ থাকতে পারে না। একটা নীতিহীন দল যখন সরকার চালায় তখন এই জিনিস অবশ্যম্ভাবী। তুমি বলো তো, এই যে হাইকোর্ট যে বক্তব্য রেখেছে যে অবিলম্বে স্টুডেন্ট ইউনিয়ন রুমগুলো বন্ধ করতে হবে, স্টুডেন্ট ইউনিয়ন রুমগুলো বন্ধ করার কথা কেন হাইকোর্টকে বলতে হবে? কেন প্রিন্সিপাল বা ভাইস প্রিন্সিপাল বা টিআইসিরা ইউনিয়ন রুমগুলোকে বন্ধ করবে না? ইউনিয়ন রুম কি গল্প করার, অন্য কিছু করার, টাকা তোলার জায়গা? ইউনিয়ন রুম হচ্ছে স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভদের একটা রুম। সিআর, আমার মনে হয় ভাস্কর দাও বোধহয় এক সময় সিআর ছিলেন, হতে পারে যে বহু কলেজ ছিল, 34 বছরের বহু কলেজ ছিল যেখানে দাঁড়িয়ে এসএফআই ছিল না, এআইএসএফ ছিল না, বা অন্য কোনো বামপন্থী সংগঠন ছিল না। কংগ্রেসের তৎকালীন ছাত্র পরিষদ সেখানে মানে ইউনিয়ন চালিয়েছিল, কিন্তু কোনোদিন ছাত্র পরিষদের কোনো নেতা বলতে হয়নি যে ইউনিয়ন রুমটাতে আমরা এখানে আনসেফ ফিল করছি। সে সিটি কলেজ, যদি আমি একটা সাধারণ একটা নাম বলি, সিটি কলেজে আজকে যে সজল ঘোষ, যাকে আপনারা টিভিতে দেখেন, সজল ঘোষ সেইখানে দাঁড়িয়ে তখন হচ্ছে ছাত্র পরিষদের নেতা। দুজনের মধ্যে আমাদের সৌভ্রাতৃত্ব ছিল, দুজনের সাথে যখন আলাপ আলোচনা হতো তখন একটা সৌভ্রাতৃত্বের আলোচনা ছিল। 34 বছরের যত সরকারের ওপরে গালাগাল করতে পারেন, 34 বছরের গণতন্ত্র ছিল, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার ছিল। এমনকি যারা গার্জিয়ান রিপ্রেজেন্টেটিভ, স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ, সকলেরই একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে তাতে যাওয়ার ছিল, চাপিয়ে দেওয়া যায়নি। তুমি বলছো আজকে যে মনোজিৎ মিশ্রকে হাত ধুয়ে ফেলছে, এই মনোজিৎ মিশ্র প্রত্যেকটা তৃণমূলের মিছিলে হেঁটেছে, তৃণমূল বলেছে হুস চলে যাও এখান থেকে, যাও এখান থেকে, তুমি খারাপ ছেলে, বলেনি। এক, দুই হচ্ছে চাকরি পেতে গেলে একটা ব্যাকগ্রাউন্ড চেক হয়, অর্থাৎ তোমার ব্যাকগ্রাউন্ড কি সেটা চেক হয়। যেদিনকে চাকরি পেয়েছে তার আগে 10টা কেস ছিল, তাহলে প্রিন্সিপাল বা তার যে অশোক দেব, আমি সম্মানীয় মানুষ, হতেই পারে গভর্নিং বডি, তিনি প্রেসিডেন্ট হতে পারেন, তিনি চেক করবেন না যে তার উপরে আগে কোনো কেস আছে কি না? হঠাৎ করে তো আপনি একটা পার্ট টাইমার হিসেবে তাকে নিযুক্ত করে দিলেন, এর দায় কে নেবে? এর দায় সেই দলকে নিতে হবে যে দল এই শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করতে আছে। অ্যারিস্টটল একবার বলেছিল যে কোনো জাতিকে যদি তুমি ধ্বংস করতে চাও, তার শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দাও, কেননা শিক্ষা ব্যবস্থা হচ্ছে জাতির মেরুদণ্ড। এই মেরুদণ্ডের উপরে আঘাত চলছে একের পর এক। আঘাত কোথায় বাকি আছে? সব জায়গাতেই তো আঘাত আসছে। আমি জানি না, শিক্ষাঙ্গন বলুন বা স্বাস্থ্য বলুন, শিক্ষা বলুন, সব জায়গাতেই আমরা দেখছি কিছু না কিছু ঘটনা ঘটে চলেছে, এবং যেটা হয়তো বিরোধীরা সেই আওয়াজ সরব হচ্ছেন, তুলে ধরছেন, কারণ 2026-এ বিধানসভা ভোট। কিন্তু এই ধরনের ঘটনা যখন অভয়ের মতন ঘটনা ঘটে, যখন সাউথ কলকাতা ল কলেজে একজন ছাত্রীর সঙ্গে এরকম ঘটনা ঘটে, তখন কিন্তু মানুষ গর্জে ওঠে।
নাগরিক সমাজ গর্জে ওঠে। আমরা চাই সে ছাত্র রাজনীতি করুক, সে প্রাক্তনী হোক বা তার অন্য কোনো পেশা হোক, আজকে শিক্ষাঙ্গনে এই ধরনের যদি ঘটনা ঘটে থাকে, অতীতে যা ঘটেছে, বর্তমানে যা ঘটছে, ভবিষ্যতে যেন তা না ঘটে। এটাই আমার একটা জিনিস, একটা ছোট্ট জিনিস বলি, যে স্টুডেন্ট ইউনিয়নের যে ইলেকশন মানে কিন্তু কোনো দলাদলির ব্যাপার না। স্টুডেন্ট ইউনিয়নের ইলেকশন মানে হচ্ছে তার ক্লাস থেকে কে রিপ্রেজেন্টেটিভ হবে, গভর্নিং বডিতে গিয়ে তার কথাটা গভর্নিং বডিতে গিয়ে বলতে পারবে, তার জন্য কিন্তু ইলেকশন হতে পারে। তাতে যদি বামপন্থী কোনো ছাত্র না যেতে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এই ইলেকশনটা করা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়াতে, স্টুডেন্ট রিপ্রেজেন্টেশন হবে। আগামী 17 তারিখ তো আদালতে হলফনামা দিয়ে বলতে হবে উচ্চশিক্ষা দপ্তর এবং রাজ্য সরকার। দেখা যাক কি বলেন। তবে আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নেব, আমরা এই টপিক শেষ করব, ফিরে আসবো একটা নতুন টপিক নিয়ে। সঙ্গে থাকুন। আবার ফিরে এসেছি নতুন একটি টপিক নিয়ে, সংখ্যালঘু ভোট তুমি কার। এখন এই বিষয়টা সামনে ঘুরে ফিরে চলে আসছে, কারণ 2026-এর বিধানসভা ভোট হতে আর মাত্র 8 মাস বাকি। আর এ রাজ্যে যদি পরিসংখ্যান দিয়ে বিচার করা হয়, তাহলে বারবার আমরা দেখেছি সংখ্যালঘু ভোটটাই ফ্যাক্টর হয়ে যাচ্ছে। অর্থাৎ যে 27 বা 28% সংখ্যালঘু ভোট আছে, তার সিংহভাগই পায় শাসক দল, যে কারণে বিরোধীরা যতটাই চেষ্টা করুন যে শাসক দলের সঙ্গে লড়াই করবেন, কিন্তু ফ্যাক্টর হয়ে যায় সেই জায়গাতেই। এখন কোথাও মনে হচ্ছে এই বিধানসভা নির্বাচনের আগে এই সংখ্যালঘু ভোট নিয়ে নতুন করে একটা সমীকরণ তৈরি হচ্ছে, কিন্তু কোথাও আবার এমন এমন উদাহরণ আমাদের সামনে আসছে যেখানে মনে হচ্ছে সংখ্যালঘুরা হয়তো শাসক দল থেকে কি মুখ ফেরাচ্ছে। 2-3টে উদাহরণ, যেমন গতকাল আমরা দেখলাম গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তার নিজের বিধানসভা এলাকায় একটা অনুষ্ঠানে গিয়ে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা গিয়ে সেখানকার নিজের দলের লোকদের কাছেই হেনস্থা হতে হচ্ছে, মারধর খেতে হচ্ছে, গাড়ি ভাঙচুর হচ্ছে, গালাগালি শুনতে হচ্ছে। এটা যেমন একটা ঘটনা। পাশাপাশি আজ আরও একটা ঘটনা আমাদের চোখে এসে পড়েছে, সেটা হচ্ছে জলপাইগুড়িতে। সেখানে দলের সংখ্যালঘু সেলের একজন নেতা অভিযোগ করছেন কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে, যে আমাদেরকে বারবার ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ সেখানকার একজন নেতা মিজানুর রহমান তিনি এই বক্তব্য রাখছেন। আমি তার বক্তব্য শোনাবো, তার সঙ্গে আরও একটু জুড়ে দিই আপনাদের। গতকাল বিজেপির নতুন রাজ্য সভাপতির দায়িত্ব নিয়েছেন শ্রমিক ভট্টাচার্য মহাশয়। তিনিও কালকে তার ভাষণে এমন কিছু বার্তা দিয়েছেন সংখ্যালঘুদের জন্য, যেখানে বিজেপি বারবার বলে আমরা সনাতনী হিন্দুদের ভোটেই আমরা সরকার গড়ে নেব, কিন্তু নতুন সভাপতির মনে কিন্তু অন্য অঙ্ক চলছেন। তিনি সরাসরি সংখ্যালঘুদের জন্য বার্তা দিচ্ছেন, যারা তলোয়ার নিয়ে ঘুরছেন তাদের হাতে আমি পেন দেব, যারা পাথর ছোড়েন তাদের হাতে বই দেব। অর্থাৎ তিনি একটা ইঙ্গিত দিচ্ছেন যে শুধু সংখ্যালঘু নয়, অর্থাৎ তিনি বহুত্ববাদের কথা বলছেন। এখানেই একটা সবথেকে বড় প্রশ্ন, যে বিজেপি বারবার আমরা বলি যে হিন্দুত্ব করে যে কথা বলে, আজকে নতুন সভাপতি সবাইকে নিয়ে চলার বার্তা দিচ্ছেন। শুরুতে আমি আজকে শ্রমিকদার বক্তব্যটা শুনবো, তারপরে আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাব। শুনুন কি বলছেন শ্রমিকদা। যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে, আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই। এই লড়াই বিজেপির লড়াই, এটা পশ্চিমবঙ্গে বিজেপি করে দেখা। আমরা চাই দুর্গাপুজোর বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই সঙ্গে একই রাস্তা দিয়ে একই সময়ে হেঁটে যাবে। কোনো সংঘর্ষ নেই, কোনো দাঙ্গা নেই, কোনো রাজনৈতিক সম্প্রীতির বিভাজন নেই। পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, এর বহুত্ববাদকে বাঁচাতে হবে, এই মাটিকে রক্ষা করতে হবে, আর তার জন্যই দরকার একটা শক্তিশালী ভারত ভূখণ্ড। খুব পরিষ্কার, খুব স্পষ্ট তিনি সম্প্রীতির কথা বলছেন, বহুত্ববাদের কথা বলছেন, অর্থাৎ সংখ্যালঘুদের কাছে টানার একটা বিষয় তিনি সামনে নিয়ে আসছেন। আর এই দুদিন শাসক দলের অন্দরে সংখ্যালঘুর সেল থেকে বা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের যে বক্তব্য সামনে আসছে, এবং গতকাল আমি বললাম সিদ্দিকুল্লাহ চৌধুরীর একটি ঘটনা, আজ জলপাইগুড়িতে সংখ্যালঘু সেলের এক নেতা যে বক্তব্য দিচ্ছেন সেটাও খুব গুরুত্বপূর্ণ। শুনুন কি বলেছেন মিজানুর রহমান, শুনুন। একটা প্রস্তুতি সভা ছিল সংখ্যালঘু তৃণমূল কংগ্রেস জলপাইগুড়ি জেলার পক্ষ থেকে, যে আজকে আমরা প্রতিটা জায়গায় মিটিং মিছিলে সংখ্যালঘু মানুষরা যেভাবে আমরা যাই, প্রত্যেকটা ডাকে দলের যে কোনো নির্দেশে আমরা সকলেই উপস্থিত হই। সেই 21শে জুলাই হোক, সেটা দলের জেলা কমিটির ডাকে হোক, যেখানেই হোক, কিন্তু তারপরে যদি আমাদের সম্মান না রাখা হয়, তাহলে এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য যে আমরা কি ওই লাস্ট বেঞ্চে বসার লোক নেই।
আমরা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকটা এরকম যে আমাদের মানে আমরা কোনো বিধানসভায় 20%, 30%, 25% আমরা ভোট দেওয়ার মতো ক্ষমতা রাখি এই ডুয়ার্স তোরাই। অথচ আমাদের ভোটটা একজোট সরকারের। আমরা আগেও বলছি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি, থাকবো। আমরাও মানুষ, আমাদেরও একটা ইজ্জত আছে, সম্মান আছে। অথচ আমাদের এই সম্মান যেভাবে গেছে এবং এটা নিয়ে আমাদের যারা কর্মীরা রয়েছে তাদের মধ্যে একটা ক্ষোভ বা মনের মধ্যে আঘাত। ভাস্করদা কীভাবে ব্যাখ্যা করবেন দুটো অ্যাঙ্গেল, একটা শ্রমিকদার সংখ্যালঘুদের বার্তা, আপনাদের দলের সংখ্যালঘু নেতারাই আজকে এরকম কথা বলছেন, খুব চিন্তার বিষয়। না, বিজেপির রাজ্য সভাপতি নবনির্বাচিত তিনি যেটা বলেছেন, তিনি তার বক্তব্য থেকে আজকে দেখছিলাম, আজকে বক্তব্যটা অন্য ছিল, হয়তো আপনারা কভার করেননি, অন্য একটি সংবাদ মাধ্যমে দেখছিলাম। বিজেপি কি বলে? বিজেপি তো ধর্মের ভিত্তিতে ভোট চাওয়ার কথা বলে এবং বিজেপির ঘোষিত নীতি মানে ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের ভোট তারা চায় না, এটা তাদের ঘোষিত নীতি এবং সেটা আমরা কোথায় দেখতে পাই? সারা ভারতবর্ষে। তাহলে কি শ্রমিকবাবু দলের লাইনের বাইরে কথা বলছেন আপনার মনে হয়? আমি সেই জায়গাটা শ্রমিকবাবু বলতে চাইছেন যেটা বহুত্ববাদী গণতন্ত্র, যে বহুত্ববাদী গণতন্ত্রের কথা বা বহুত্ববাদী সমাজের কথা বিজেপি বলে না, আরএসএস বলে না। শ্রমিকবাবু একটা মানে বিভ্রান্তির সৃষ্টি করতে চাইছে। আজ যেখানে শ্রমিকবাবু নিশ্চয়ই দলীয় যে আপনার যারা বাকি যারা আছে তাদের সঙ্গে একমত তো এটাতেই, তাদের নির্দেশ দলীয় কেন্দ্রীয় নির্দেশ যেটা, যে সংখ্যালঘু অঞ্চলে গিয়ে তারা যখন প্রচার করছিলেন তার মধ্যে শ্রমিকবাবু ছিলেন যে আমরা সংখ্যালঘু ভোট চাই না, শুভেন্দু অধিকারী বলেছেন, এবং যারা যদি নির্বাচিত হয় এমএলএ হিসাবে বা কোনো জায়গায় তাদেরকে মারধরও করবেন বলে আগাম হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। শ্রমিকবাবু নিজেকে একটা সবার কাছে, সমস্ত মানুষের কাছে গ্রহণযোগ্য মুখ, মানে আমি হচ্ছি খুব মানে লিবারাল বা অসাম্প্রদায়িক, আর আমার দল কি বলছে তার থেকে আমি নিজেকে আলাদা করে এরকম একটা ভাবমূর্তি। বুঝলাম। আপনাদের দলের যারা সংখ্যালঘু সেলের নেতারা যে কথা বক্তব্য রাখছেন সেটা নিয়ে আপনার কি বলবেন? এবারে দেখুন আমি একটা দলের সংখ্যালঘু মানে যে গরিব, সে হিন্দু ধর্মের হোক মুসলিম ধর্মের হোক, সে গরিব। সমাজের দুটো আছে, ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত। আপনি যে লোক ধনী সে সংখ্যালঘু আর সংখ্যাগুরু হোক সম্প্রদায়, তার মধ্যে কিন্তু ফারাক করা যায় না। আমি যে জায়গাতে আপনাকে নিশ্চিতভাবে ঘৃণা যখন সরানো হচ্ছে, এখানে যিনি বলতে চেয়েছেন হয়তো তার কথার অপব্যাখ্যা করা হচ্ছে বা বুঝতে হয়তো ভুল করা হচ্ছে বা তিনি বোঝাতে ভুল করছেন, যে সংখ্যালঘু সম্প্রদায়ের যে আনুগত্য, সেই আনুগত্য প্রশ্নাতীত পশ্চিমবঙ্গে তৃণমূল দলের প্রতি তিনি হয়তো আশা করছেন বা তিনি হয়তো তারা প্রপার সম্মান পাচ্ছে না। এটা একটা ব্লকের বিষয়, ডুয়ার্স জলপাইগুড়ি অঞ্চলে ব্লকের ছোটখাটো বিষয়, একটা ব্লকের বিষয়। দেখুন সম্মানটা কোথায়, মানে এটা মিটিয়ে নেওয়া যাবে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আপনাকে একটা ছোট সময় তো বেশি নেই, চট করে ভাস্কর সময়। মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের মধ্যে প্রথম মুখ্যমন্ত্রী যিনি সংখ্যালঘুদের জন্য, সংখ্যালঘু মহিলাদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি, সবকিছুর উন্নয়নের জন্য যেটা করেছেন আপনি ভারতবর্ষে দেখতে পাবেন। সংখ্যালঘুদের জন্য বেশ, আমি তো বলছি সংখ্যালঘু ভোট সিংহভাগ তৃণমূলেরই পড়ে, কিন্তু আগামী বিধানসভায় সেটা ফ্যাক্টর হবে কিনা সেটাও এখন সব থেকে বড় বিষয়। রিমা আপনার কাছে যাবো। রিমা আসবো ভাস্করদা, সময় নেই একদম, খুব কম সময়। রিমা, যেভাবে শ্রমিকদা গতকালের বক্তব্য রাখলেন সংখ্যালঘুদের নিয়ে, কোথাও মনে হচ্ছে একটা অন্য সমীকরণ পশ্চিমবাংলা রাজ্য রাজনীতিতে একটু অন্যরকম। আমি অন্য সমীকরণ বলবো না, আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে এই নানা বিবিধের মাঝখানেই আমাদের এই মহামিলনের দেশ ভারতবর্ষ, যেটার এথিক্যাল গ্রাউন্ডে কিন্তু ভারতীয় জনতা পার্টি কাজ করছে। এবং আপনি যদি দেখে থাকেন বিগত বেশ কিছু বছর আমাদের প্রধানমন্ত্রীজি তিনি কিন্তু ডেভেলপমেন্ট ফর মাইনরিটি নিয়ে উনি কাজ করে গেছেন। সেটা 50% বেনিফিশিয়ারি মেয়েদের একটা স্কলারশিপ দেওয়া হোক, নই মঞ্জিল স্কিম হোক, শিখো আর কামাও হোক, আরো এরকম বহু কিছু আছে। এবং বর্তমানে দল ভরসা রেখেছে এমন একজন মানুষের উপর, যিনি যখন ভারতীয় জনতা পার্টির এই সমৃদ্ধিশীল জায়গা ছিল না, তখন থেকে কিন্তু তিনি এই বুকে আগুন এবং দলের পতাকা নিয়ে কিন্তু রাস্তায় এগিয়ে চলেছেন।
এবং তিনি কোনোদিনও তার মাথা কারুর সামনে নত করেননি, বিক্রি করেননি। এবং যেভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীজি আমাদের এই দলের নীতি যেভাবে চলছে, ঠিক সেইভাবেই কিন্তু তিনি বলেছেন যে এই দেখুন না, পশ্চিমবঙ্গে মাইনরিটির নামে তাকে কিন্তু কোন রকম, এই যে দাদা বললেন আমাদেরকে আলাদা লিবারাল হওয়ার চেষ্টা করছে, অন্তত তাকে কিন্তু কানের পাশে এরকম শাড়িটা গুজতে হয় না, তাকে আলাদা করে হাত তুলে গিয়ে দেখাতে হয় না যে আমি সাথে আছি। তিনি একটা কথা স্পষ্ট বলে দিয়েছেন যে তিনি কিন্তু হাতে কলম দিতে চান, তিনি লড়াইয়ের ময়দান চান না। আজকে এটাও আমাদেরকে মেনে নিতে হবে যে স্বল্প সমুদায়, তাই জন্য তারা সর্বদা একত্রিত থাকে। আমরা যদি যারা ভিন্ন ধর্মী বা আমরা যারা এখানে বৃহত্তর ধর্মকে আমরা এখানে প্রদর্শন করছি, হিন্দু ধর্মকে প্রদর্শন করছি, আমরা যদি নিজেদের মধ্যে ইউনিটি না দেখাতে পারি, তাহলে সামনের থাকা মানুষটা আমার উপরে ভরসা করবে কি করে? আর যে তৃণমূল নিজের লোককে চেনে না, নিজের লোককে মেরে দেয়, নিজে ধাক্কা মেরে তাড়িয়ে দেয়, সে অন্যের কি করে হবে? সে তো নিজের ঘরই সামলাতে পারে না। আমি তো বলছি যে আমি বৃহত্তর এই ভারতবর্ষের মাটিতে জন্মে থাকা হিন্দু মানুষ, আজকে আমরা সবাই একসাথে, আমরা সবসময় একসাথে লড়ছি, একসাথে থাকছি। আজকে যদি কোনো মাইনরিটি আমাদের দিকে এগিয়ে আসে, তাহলে তারা এই বিশ্বাসেই এগিয়ে আসবে যে আমরা যেরকম হিন্দুত্বের বার্তা দিয়ে থাকি, আমাদের সময় খুব কম। ইদেশদা উত্তর নেবো। বেশ, ইদেশদা, এই সংখ্যালঘু ভোট একটা ফ্যাক্টর, কোনো সন্দেহ নেই, কিন্তু এখন এই সংখ্যালঘু ভোট নিয়ে একটা অন্যরকম সমীকরণ তৈরি হচ্ছে। আর দলের মধ্যেও দেখছি যে শাসকেও কোথাও একটা সংখ্যালঘু অসন্তোষ রয়েছে। আসবো রিমা। দেখো, একটা জিনিস প্রথমে মাথায় রাখতে হবে যে সংখ্যালঘু ভোট বলে কিন্তু ভোট রাজনীতিতে কিছু হয় না। ভোটে সবাই পার্টিসিপেট করে, তার জায়গায় সেখানে দাঁড়িয়ে সব ধর্মের মানুষই ভোটে পার্টিসিপেট করে। সংখ্যালঘু ভোটকে কিন্তু আমরা ক্যাটেগরিক্যালি রাজনীতির স্বার্থে আমরা এই কথাটা বলি, কিন্তু এর মধ্যে কিন্তু কোনো রকম এই নেই। বামপন্থীরা কিন্তু কখনো বলেনি যে সংখ্যালঘু ভোটের ক্ষেত্রে। তুমি যদি ওবিসির ক্ষেত্রে দেখো, 1994 রাজ্যের ওবিসি অ্যাক্ট, এই ওবিসি অ্যাক্টকে কিন্তু কোর্টও কিন্তু মান্যতা দিতে বাধ্য হয়েছে। এবং এই 2011 যে ওবিসি অ্যাক্ট, কোনো ধর্মীয় বিবাদ হবে না বলে দিয়েছে। ওবিসি অ্যাক্টকে বলেছে যে 1994 সালের যে অ্যাক্ট, সেই অ্যাক্টটাকে আপনারা মেনে চললেন না কেন? হঠাৎ করে কয়েকটাকে সংখ্যালঘু বিষয় নিয়ে এটা। আর যেটা শ্রমিকবাবু বলেছেন সেটা আমি বিশ্বাস করি না, এই কারণেই যে উনি নিজেই বলেছেন যে রাজ্য সভাপতি হচ্ছে একটা মুখ মাত্র, কিন্তু মূল জায়গাটা কোথাও না কোথাও রয়েছে। কেননা শুভেন্দু অধিকারী সায়েন্স সিটির এই মঞ্চে দাঁড়িয়ে বলে নো মোর সংখ্যালঘু মোর্চা, তাহলে শুভেন্দু অধিকারী ঠিক না শ্রমিক ভট্টাচার্য ঠিক? এটাকে বিজেপিকে ঠিক করতে হবে। এবং সংখ্যালঘুর যে মানুষ যারা ধর্মীয় সংখ্যালঘু, এবং এই যে বিজেপির ক্ষেত্রে যেটা ধর্মীয় মৌলবাদের যে শক্তি, ধর্মীয় মৌলবাদরা আক্ষরিক অর্থে অন্য ধর্মীয় মৌলবাদীদেরকে প্রশ্রয় দেয়। শুভেন্দু অধিকারী এটা ঠিক। বেশ, আমাকে শেষ করতে হবে। এটা ঠিক, শুভেন্দুবাবু যে কথা বলেন তার কিন্তু অন্য মত, উল্টো সুর আমরা গতকাল শ্রমিকবাবুর বক্তব্যে পেয়েছি। আমি জানি না এটা কোনো রাজনৈতিক সমীকরণ কিনা, না তার দুটো দলের দুটো ব্যক্তির ইন্ডিভিজুয়াল মতাদর্শ কিনা, তবে কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব কী ভাবছে তার উপরেই তো দল চলে। আগামী দিন 2026 বিধানসভা নির্বাচনের আগে শ্রমিকবাবু এই ব্যাটন নিয়ে কিভাবে এই কঠিন পিচে লড়াই করেন আগামী দিন, সেদিকে আমাদের নজর রাখতে হবে। আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। উপস্থিত সমস্ত অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আপনারা দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম। ভালো থাকুন।